হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ট্রেডারদের আরেকটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বা যারা স্টক মার্কেটের পার্টিসিপেন্ট আছেন তাদের একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো এবং সেই অ্যাসপেক্টটার নাম হচ্ছে ডিনায়াল মোড। এই মোডে কি হয়, সব কিছু কি ডিনাই করা শুরু হয়ে যায় একটার পর একটা। কীরকম না, বিষয়টা আমি একটু ডিটেলসে বলি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে যখন একটা ট্রেডার তার নিজের ট্রেডিং কেরিয়ার শুরু করে বা একটা ইনভেস্টমেন্ট বা স্টক মার্কেট রিলেটেড যাবতীয় যা কিছু আছে সেই টাইপের কেরিয়ার যখন শুরু করে বা ইনভেস্টমেন্ট করা শুরু করে, প্রথম কথা হচ্ছে যে শুরুটা করে ওই যেটা আমি বলেছিলাম মিথ্যে কথার উপর ভিত্তি করে এবং র্যাশনাল চিন্তাভাবনা না করে। এবার মার্কেটে আসার পর সে ফার্স্টেই কী হয়, প্রথম যে তার মধ্যে কনফিডেন্স একটা ব্যাপার থাকে যে আমি সব করে নেবো, আমি একাই সব করে নেবো, সব বুঝে নেবো, ও কি আর এমন বড় জিনিস, শেয়ারই তো কেনা, রাইট? তো সেইভাবে কেনা বেচা শুরু করে দেয় এবং কিছুদিন পর যখন তার অ্যাকাউন্টটা আস্তে 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 ছোটো হতে থাকে, ধীরে 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 ছোটো হতে থাকে, প্রথমে 3-4টে বিগিনার্স লাগ তো পাবেই এবং সেইখান থেকে পয়সা আসেই। তারপরে যখন অ্যাকাউন্টটা একটু ছোট হয় তখন তার টনকটা অ্যাকচুয়ালি নড়ে, রাইট? যে এইবারে আমাকে কি কি আছে সেটা দেখব, একটু পড়াশোনা করব, পড়াশোনাগুলো করতে শুরু করে। কিন্তু ওই লাস্ট দিন যে কথাটা বলেছিলাম সেই লেভেল অফ পড়াশোনা করা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এবারে বিভিন্ন দিক থেকে মাথার মধ্যে বিভিন্নজন বিভিন্ন রকম থট ঢোকাতে থাকে আর সেই থটগুলো নিয়ে নিজের ক্যাপিটাল নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু হয়। প্রথম যখন কেউ একজন স্টক মার্কেটে আসে, কিছুদিন থাকার পরেই প্রথমে সে কিছু না জেনেই স্টক কেনা বেচা শুরু করে। শর্ট সেলিং ব্যাপারটাও অর্ধেকজন তো বোঝেনি না। তো এনিওয়ে, তো নর্মাল স্টক কিনছেন, কিছু কিছু শেয়ার যখন পড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে, কেউ একজন বললো আরে ইন্ট্রাডে করিস না, ইন্ট্রাডে করা যাক। ইন্ট্রাডে করা হয়, ইন্ট্রাডে থেকে লস, ইন্ট্রাডে থেকে লস হয়ে যাওয়ার পর সেভাবে আরে ইন্ট্রাডেতে তো লস হচ্ছে, চলো সুইং করি। সুইং করা হলো, সুইংয়েও লস হয়ে যাওয়ার পর চলো একটু অপশন করি, বা অনেকে আছেন মানে জিনিসটা একটু এদিক ওদিক হয় আর কি, কেউ আগে অপশন করেন, পরে ইন্ট্রাডে স্টক করেন, তারপরে এটা করেন। বেসিক্যালি যেটা ব্যাপার যে টাইপ অফ ট্রেডিংগুলোতে সাফল করতে থাকেন। আর যখন ইন্ট্রাডেটা হয় না তখন বলে ইন্ট্রাডে থেকে পয়সা আসে না, তারপরে অপশনে যায়, অপশনেতে হিউজ লস, কারণ যে জিনিসটা একদমই করা উচিত নয় সেই জিনিসটা করা হয়। অপশন সবসময়ের জন্য মনে রাখবেন, অপশন হচ্ছে একটা হেজিং ইনস্ট্রুমেন্ট, এটা কোনোদিন ট্রেডিং ইনস্ট্রুমেন্ট ছিল না। অপশন নিয়ে কাদের ট্রেড করা উচিত, অপশন নিয়ে আমি যা কিছু বলার সেটা একটু পরে বলছি। বাট যাই হোক, অপশনে ম্যাক্সিমাম জন লস করেন কারণ ওই হেজিং ইনস্ট্রুমেন্টটাকে নিয়ে ট্রেডিং করার স্বপ্নে বিভোর হয়ে যান ম্যাক্সিমাম জন, এবং ওইটা দিয়েই ওই চার্ট দেখে রীতিমতো ট্রেড করা এবং সেইখান থেকে রীতিমতো ক্যাপিটাল নিচের দিকে নামছে। তো সেটা জেনারেলি ভবিতব্য এবং সেটাই হতে থাকে। তার পরবর্তীকালে যেটা হয়, এই সমস্ত কিছু করার পর এবার মনে হয় আমি ইনভেস্টার হব। ইনভেস্টার হয়ে যাওয়া মানে কি? ইনভেস্টার হয়ে যাওয়া মানে যে অ্যাকাউন্টেবিলিটি, সেই অ্যাকাউন্টেবিলিটিটাকে রিডিউস করে দেওয়া নিজের। যে ঠিক আছে, এই স্টকটা তো একবার না একবার বাড়বেই, এক সময় না এক সময় বাড়বে, চলো স্টকটা হোল্ড করি। ঠিক আছে, এখানে অনেকগুলো বিষয় আছে ফাইন্যান্সের যেগুলো অর্ধেকজন জানেনই না, বোঝেনই না। আমি যদি টাইম ভ্যালু অফ মানি এই কনসেপ্টের ওপর যদি কাউকে একটা বক্তব্য রাখতে বলা হয় বা বলা হয় যে আপনি 1 ঘন্টা কথা বলুন, কাউকে যদি বলেন এবং তিনি যদি সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন, আইআরআর, এক্সআইআরআর বা টাইম ভ্যালু অফ মানি কীভাবে ক্যালকুলেশন হয়, ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু অফ মানি, এইভাবে যে ক্যালকুলেশনগুলো হয়, 90% লোক তো জানেনই না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখন এই টাইপের সিনারিওগুলো চলতে থাকে, ইনভেস্টার হয়ে গেলাম, ইনভেস্টার হয়ে রীতিমতো দীর্ঘদিন ধরে ট্র্যাপ হয়ে পড়ে রয়েছি কিছু কিছু স্টকে, কিছু কিছু স্টক ভালো পয়সা দিচ্ছে, এক্সিট তো আমি নেবই না, কারণ আমাকে বলা হয়েছে ইনভেস্টার মানে আমি 20 বছর 30 বছর হোল্ড করব। আমি ইউটিউব করার স্বার্থে এবং প্রচুর ট্রেডারকে আমি মিট করি সারা বছর ধরে এবং কথাবার্তাও বলি, বিভিন্ন আমার থেকে প্রচুর সিনিয়র লোক যারা 20 বছর 25 বছর বা হয়তো 30 বছর স্টক মার্কেটে আছেন কিন্তু পয়সা বানাতে পারেননি ইনভেস্টিং থেকেও, সুইং ট্রেডিং থেকেও, কোনো রকম ট্রেডিং থেকে পয়সা বানাতে পারেননি, ব্রেক ইভেন আছেন বা ব্রেক ইভেনের থেকে অনেকটা লসেও আছেন। যখন তার অ্যাকাউন্টটা নিয়ে আমি বলি যে আপনি টোটাল অ্যাকাউন্টটা বলুন কী স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে দেখা যায় 30 বছর কাজ করে তিনি কোনো রকম পয়সা বানাননি।
ওকে, হাজার হাজার উদাহরণ আছে, এবং এক একজন রীতিমতো এস্টাবলিশড প্রফেশনে, মানে কেউ লয়ার, কেউ ডাক্তার, কেউ হচ্ছেন, মানে তারা প্রাইমারি একটা প্রফেশন আছে, বড় টাকা সেখান থেকে ইনকাম করেছেন, বা ট্রেডিং বা ইনভেস্টিংয়ে দেখা যাচ্ছে তাদের মানে প্রচণ্ড পরিমাণে ব্লিড হয়েছে, রাইট? অর্থাৎ রীতিমতো তাদের লস হয়েছে। এগুলো আমি যদি বলি, আজকে যারা 30 বছর, 20 বছর, 25 বছর বয়স যারা আমার কথাগুলো শুনছেন বা শুনছেন না, বা 40 বছর, লাস্ট 5 বছর ধরে ইনভেস্টিং করছেন, তারা আমার কথাগুলো ডিনাই করবেন। ওকে, তার কারণটা হচ্ছে এটা যে তারা এই টাইপ অফ জিনিসগুলো দেখেননি। তো লাস্ট 30 বছরে ইন্ডিয়াতে প্রচুর স্টক আছে যারা মাল্টিব্যাগার হয়েছে। লাস্ট 30 বছরে ইন্ডিয়ার যে স্টক মার্কেট সেটা 20 গুণ বেড়েছে, রাইট? 2000 থেকে মোটামুটি আজকের ডেটে দেখতে গেলে 25,000 26,000-এর কাছে মার্কেট চলে গেছে, 13 গুণ বেড়েছে। সেখানে একটা ইনভেস্টারের পয়সা অনেক, মানে পয়সা ব্লিড করে গিয়েছে। রিসেন্ট টাইমেও যদি বলি, অল টাইম হাই মার্কেট রয়েছে, অনেকের ক্যাপিটালের হাল খুব খারাপ, বা পোর্টফোলিওর হাল খুব খারাপ। তার মানে কি? তার মানে হচ্ছে র্যাশনালাইজেশন হচ্ছে না। তার মানে হচ্ছে যে আপনি ওই যে ফান্ড সুইচ করা বা স্টক সুইচ করা সেটা করছেন না, কারণ আপনার মাথায় একটা থট ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি ইনভেস্টার। ওকে, ভালো কথা, খুবই ভালো কথা। তো সিনারিওটা যেটা চলছে সেটা হচ্ছে ইনভেস্টার হতে গেলেও যে স্টাডিটা করতে হয় বা যে থট প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হয় সেটাও অর্ধেক জনের নেই, এবং সেইভাবে ক্যালকুলেশন হয়ই না। মানে ইনভেস্টার হওয়ার জন্য ভ্যালুয়েশন বোঝার আগে সব থেকে আগে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এবং তার সাথে হচ্ছে যে আনসার্টেনটিটা মার্কেটে রয়েছে অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল। এই তিনটে বিষয়কে নিয়ে আগে ক্যালকুলেশন করা উচিত। কি ক্যালকুলেশন করা উচিত আর কি ফর্মুলা সেখানে ইউজ করা উচিত, যদি কাউকে জিজ্ঞেস করা হয়, যে কোনো ইনভেস্টারকে তুলে নিন, বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ সে এটা নিয়ে স্টাডিই করে না, সে জানেই না যে গেমটা কী করে খেলতে হয়। সে কি করে, সে যে জিনিসটা করে, সেভাবে কোনো একটা স্টককে কিনলাম 200 টাকায়, 200 টাকা স্টকটা যদি 400 টাকা হয়, আমার ডাবল প্রফিট, ট্রিপল প্রফিট, বা আমি 10 গুণ প্রফিট নেবো, মাল্টিব্যাগার রিটার্ন নেবো, রাইট? ডেফিনেটলি আপনি মাল্টিব্যাগার রিটার্ন নেবেন, কিন্তু কস্ট কীভাবে সেখানে ইনভলভ হচ্ছে, কিভাবে আপনি জিনিসটাকে ডাইভার্সিফিকেশন করবেন, কিভাবে আপনার কোরিলেশন কোএফিসিয়েন্টগুলো বসবে একটা স্টকের সাথে আর একটা স্টকের, যাতে করে আপনার পোর্টফোলিওটা একটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে চলে, ম্যাক্সিমাম ড্র ডাউন না হয়, সেইটা দেখাটাও একটা ইনভেস্টারের কর্তব্য। বাট সেই লেভেল অফ পড়াশোনা বা সেই লেভেল অফ থট মানে 90% লোকের তো নেই এবং করেনও না, রাইট? এবারে যে নেচারটা দেখা যায় ইনভেস্টারদের মধ্যে সেটা হচ্ছে যে যখনই কেউ একটা ইনভেস্টমেন্টে গেল বা সুইং ট্রেডিং গেল, তার মধ্যে ডিনায়াল ফ্যাক্টরটা চলে আসে, যেহেতু সে তার পুরনো অভিজ্ঞতা থেকে দেখছে, এবং সে কি মনে করে যে আমি ইন্ট্রাডে ট্রেডিং হচ্ছে খারাপ, অপশন ট্রেডিং হচ্ছে খারাপ, এবং সমস্ত কিছু জিনিস হচ্ছে খারাপ। ওয়ারেন বাফেট তো কোনোদিন অপশন ট্রেডিং করেননি, তিনি রীতিমতো ইনভেস্টিং থেকে পয়সা বানিয়েছেন। এই কথাটা বলে নিজেকে সান্ত্বনা দেওয়া হয়, এবং অপশন ট্রেডিং কী জিনিস বা অ্যাকচুয়ালি অপশনকে নিয়ে কী করে প্লে করতে হয়, বা ওই যে স্টাডিটা করা উচিত, আমি বলছি না যে আপনাকে ট্রেডিং করতে হবে, বাট আপনাকে যে স্টাডিটা করা উচিত সেটা আপনি করতেই চাইবেন না, অর্থাৎ একটা ডিনায়াল মোডে চলে যাবেন। বা আপনি মনে করুন ইন্ট্রাডে থেকে লস করেছেন, বা আপনি শুনেছেন যে অপশন থেকে কেউ একজন লস করেছে, এই ভীতিটাতে আপনি স্টাডিটাই করতে চান না, এবং আপনি শুধু সুইং ট্রেডিংয়ে ঢুকে পড়েন, রাইট? ফলস্বরূপ কি হয়? ফলস্বরূপ হচ্ছে পুরো গেমের একটা বেশ বড় পরিমাণ পার্ট আপনি জানতেই পারেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট। সচিন তেন্ডুলকার যদি বলেন যে আমার কাছে বল করা হচ্ছে খারাপ জিনিস, বল আবার কেউ করে নাকি ক্রিকেট খেলতে গিয়ে? ঠিক আছে, ব্যাটটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস। তাহলে গেমের যে স্ট্যাটাসটা হবে সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই ইনভেস্টারের কন্ডিশন, অর্থাৎ একটা পার্টকে তিনি পুরোপুরি ডিনাই করে দিচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, হিরো কাপের যদি আপনি ম্যাচ দেখেন, ঠিক আছে, ইডেন গার্ডেন্সে হয়েছিল, সচিন তেন্ডুলকার 5টা উইকেট নিয়েছিল। তো টাইম টু টাইম থাকে যে একজন ব্যাটসম্যানকেও বল করতে হয়, একজন বোলারকে গিয়েও ব্যাট করতে হয়। তার মানে আমি যেটা বলতে চাইছি, জাহির খানও দেখবেন 4টে 6 মেরেছে এক ওভারে, রাইট? বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে বিভিন্ন জিনিসের প্লে করতে হয়। আপনি যদি ডিনায়াল মোডে থাকেন যে আমি অমুক জিনিসটা শিখবো না, তাহলে আপনি গেমের পার্টই হতে পারছেন না। ওকে, আমার কথাটা যদি বুঝতে পারেন তাহলে রিয়েলাইজ করবেন আমি কি বলছি। এবারে আমি যে কথাটা বলবো সেটা আপনার খুব শকিং লাগবে, কারণ সোসাইটি এই কথাটাকে উল্টোভাবে প্রেজেন্ট করে, ঠিক আছে?
ফার্স্টে আসি রাকেশ ঝুনঝুনওয়ালার কথায়, কারণ লাস্ট এপিসোডেও আমি রাকেশ ঝুনঝুনওয়ালা এবং ওয়ারেন বাফেটের এক্সাম্পল নিয়েছি, আজকেও আমি রাকেশ ঝুনঝুনওয়ালা এবং ওয়ারেন বাফেটেরই এক্সাম্পল নেব। রাকেশ ঝুনঝুনওয়ালা, তার যদি নামের নিচে লেখা থাকা দেখতেন, মানে তিনি লিখতেন ইনভেস্টার অ্যান্ড ট্রেডার, ওকে, অর্থাৎ তিনি ট্রেডিংটাও করেন রীতিমতো, এবং তিনি করতেন, তিনি ওপেনলি বলতেন তিনি ফিউচারেও পজিশন নিতেন, তিনি অপশনসেও পজিশনস নিতেন, তিনি স্টকেও পজিশন নিতেন, তিনি সুইং ট্রেডিংও করতেন, ওকে। সুতরাং তিনি গেমটা অ্যাটলিস্ট জানতেন, সেই জন্য এত ভালো প্লেয়ার হয়েছেন। আর আপনি গেমটাকে ডিনাই করছেন, গেমের বিভিন্ন পার্টগুলোকে ডিনাই করছেন। একজন যদি রাঁধুনি হয় আর সে যদি বলে যে আমি রুটি জাতীয় কোনো খাবার কোনোদিনই বানাবো না, তাহলে তিনি কি করে রাঁধুনি হবেন? তিনি একটা বিশাল বড় পরিমাণ মেনুকে পুরোপুরিভাবে ছেড়ে দিচ্ছেন, রাইট? লুচি থেকে শুরু করে, রুটি থেকে শুরু করে, পরোটা থেকে শুরু করে, লাচ্চা পরোটা, হাজার রকমের জিনিস, রাইট? তো তিনি কি করছেন? তিনি একটা পুরো পার্টকে ডিনাই করে দিচ্ছেন। এইভাবে কেউ কোনোদিন কোনো প্রফেশনে এগিয়ে যেতে পারে না, এবং সেটা আপনি রিয়েলাইজ করবেন আজকে না, 15 বছর পর, 20 বছর পর। এবারে আসি আমি শকিং কথাটা বলতে, যেটাতে আপনি অবাক হয়ে যাবেন মেবি। সেটা হচ্ছে ওয়ারেন বাফেট রীতিমতো অপশন ট্রেডিং করতেন, রীতিমতো। বার্কশায়ার হ্যাথওয়ে, যদি আপনি পেপারগুলো পড়েন, ওনাদের তো একটা মানে ফান্ড ছিল, এটা একটা ফান্ড বার্কশায়ার হ্যাথওয়ে। তো বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানি কোয়ার্টারলি যে ট্রেডগুলো বেরোতো বা কী করেছেন, সেটা যদি যেগুলো বেরিয়েছিল সেগুলো দেখে আপনি মানে ইউটিউবে গিয়ে সার্চ করুন, ওকে, যে ওয়ারেন বাফেট ইন অপশন ট্রেডিং, দেখুন তার ভিউটা কি। কোকাকোলাতে ওয়ারেন বাফেট $5 মিলিয়ন বানিয়েছিলেন অপশন ট্রেডিংয়ে পুট অপশন সেল করে, ওকে। 2008 ক্রাইসিসে $4.2 বিলিয়ন তিনি বানিয়েছিলেন পুট অপশন সেল করে, ঠিক আছে। পুট অপশন সেল করে মানে হচ্ছে অনেক মানে একদম যখন বটমে, তখন তিনি পুট অপশন সেল করে পয়সা বানিয়েছিলেন, ঠিক আছে। আর সেই সময় তার পোর্টফোলিওর অবস্থাটা দেখবেন, পোর্টফোলিওর রেসপেক্টে ওটা যথেষ্ট সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। তো সময় বিশেষে একটা জিনিস মনে রাখবেন, সচিন তেন্ডুলকারকেও বল করতে হয় আর জাহির খানকেও ব্যাট করতে হয়েছিল, রাইট? এটা প্রত্যেকের সাথে হয়। সুতরাং যে কোনো গেমের যখন আপনি প্লেয়ার হবেন, গেমটাকে পুরো ডিনাই করবেন না। আমি যখন প্রথম শুরু করেছিলাম, আমারও মনে হয়েছিল যে আমি যখন ফার্স্ট অপশন শিখি, তখন আমার মনে হয়েছিল এত ভালো একটা টুল, এত ভালো একটা সাবজেক্ট, এটা ওয়ারেন বাফেটের মতো লোক জানবেন না, এটা হতে পারে নাকি? তখন আমি রিসার্চ শুরু করি, এবং রিসার্চ শুরু করার পর আমি নিজে শকড হয়ে যাই। এগুলো তো ওপেন মিডিয়াতে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কি লোকের মাথায় এই জিনিসটাকে জাস্ট লোকমুখে প্রচারিত হতে 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 ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কেউ সেই রিসার্চটা করে দেখেন না, চিন্তাভাবনাই করেন না যে জিনিসটা কি। সেই জন্য আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই যে ডিনায়াল মোডে আপনি থাকছেন যে এইটা খারাপ, ওইটা ভালো, ওইটা খারাপ, এইটা ঠিক, এই ডিনায়াল মোডটা অ্যাকচুয়ালি আপনার গেমের যে আপনার পজিশনটা হওয়া উচিত সেটা নষ্ট করে দিচ্ছেন। অপশন ট্রেডিং নিয়ে এরপর কয়েকটা কথা বলি। অপশন ট্রেডিং হচ্ছে তাদের জন্য ভালো যারা খুব ভালো পোর্টফোলিও মেনটেন করেন, বিকজ এটা আপনার ডাউনসাইড রিস্কটাকে পুরোপুরি হেজ করতে পারে। তার সাথে যদি আপনি বড় পোর্টফোলিও মেনটেন করেন, উপরে কভার্ড কল মেরে 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 আপনি পয়সা বানাতে পারবেন প্রত্যেক মান্থে, রাইট? কারণ কি, আপনার তো পোর্টফোলিও আছে, আপনার কাছে আন্ডারলাইনের অ্যাসেট রয়েছে। তো যদি আপনার ক্যাপিটাল সাইজ বড় হয় আর আপনি যদি অপশন ট্রেডিং না করেন, তাহলে আমি বলবো আপনি একটা বিশাল বড় অপরচুনিটি মিস করে যাচ্ছেন। মিনিমাম ইয়ারলি যদি আপনি এটা করেন, তাহলে 10 to 15% এক্সট্রা বানাবেন। আমি মান্থে 1 থেকে 1.5% বলছি, বেশি কিছু বলছি না, ঠিক আছে। তো আপনি 10 to 15% এক্সট্রা বানাবেন, রাইট? শুধুমাত্র কাভার্ড কল মেরে মেরে, আর কিছু করার দরকার নেই। আমি জাস্ট ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এছাড়া ম্যারেড পুট আছে, কাভার্ড কল আছে, দেয়ার আর লট অফ স্ট্র্যাটেজিস। কিন্তু সাবজেক্টটাকেই যদি আপনি ডিনাই করেন, আর যদি আপনি ভাবেন যে আর 5টা বোকা যেভাবে খেলেছে একটা হেজিং ইনস্ট্রুমেন্টকে নিয়ে ট্রেডিং করে করে, আর আপনার পোর্টফোলিওটা ভারী, আপনি হেজিংটা করবেন না, তাহলে আপনাকে কিন্তু সেই পেইনটা ফেস করতেই হবে। আপনি কোনোদিন দেখাতে পারবেন না কোনো এফআইআই যারা ট্রেড করেন বা যারা পজিশন রাখেন, তারা সমস্তগুলোতেই পজিশন রাখেন, ফিউচারেও পজিশন রাখেন, অপশনেও পজিশন রাখেন, স্টকেও পজিশন রাখেন। কেন রাখেন? কারণ রিস্কটাকে সম্পূর্ণভাবে মিনিমাইজ করা যায়।
যদি আপনি অপশনে বা ফিউচারেতে কোনো গেম প্লে করেন, আপনি এমন স্ট্র্যাটেজি আছে এবং তার সাথে যদি আপনি স্টকটাকে হোল্ড করেন, আমি মানছি আপসাইড পোটেনশিয়াল, ডাউনসাইড পোটেনশিয়াল যাই করি না কেন কিছুটা কমে যায়, অর্থাৎ প্রফিট কিছুটা কমে যায়, বাট রিস্কটাকে একদম জিরোর কাছাকাছি এনে দেওয়া যায়, রাইট? অর্থাৎ আপনার কোনো রিস্কই থাকছে না পুরো গেমটাতে। এই লেভেলেও আপনি চিন্তাভাবনা করতে পারেন, বাট ম্যাক্সিমাম জন সেটা করেন না। প্রত্যেকেই ওই চার্ট দেখে নেকেডে কল আর পুট বাই করেন আর নিয়ে লস করেন, আর ইনভেস্টাররা ওই এক্সাম্পলটাকেই ধরে নেন, ধরে নিয়ে ভাবেন এইটাই হয়তো গেম, এবং সেইটা ভেবে নিয়েই কনস্ট্যান্টলি মানে এটাই ভাবতে থাকেন অপশন ট্রেডিংয়ে লস হয়, রাইট? বাট একটা কথা সত্যি, এবং সেই কথাটা সবসময় জেনে রাখবেন, আপনি অপশন করুন, ফিউচার করুন, ইনভেস্টমেন্ট করুন, যাই করুন, ক্যাপিটাল মার্কেটে যদি আপনি প্লে করেন, তার মধ্যে মানে 10% হলেও একটা গ্যাম্বলিং ফ্যাক্টর ইনভলভ থাকে। আর আপনি আর একটা জিনিস সবসময় জেনে রাখবেন যে সেটাকে প্লে করার জন্য বাকি 90% নলেজ দিয়ে ওটাকে প্লেও করা যায়, এরকম নয় যে প্লে করা যায় না। তো বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমভাবে এক একটা ইনস্ট্রুমেন্টকে এক এক রকমভাবে ইউজ করতে জানতে হয়। সেইটা যদি আপনি না জানেন এবং একটা জিনিস ধরে যদি আপনি পড়ে থাকেন, তাহলে আপনার সবসময় পেন হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যারা পোর্টফোলিও হোল্ড করছেন অধৈর্য হয়ে যাচ্ছেন প্রচণ্ড পরিমাণে, যে লাস্ট 1 বছরে মার্কেট তো কোনো রিটার্নই দিল না, ঠিক আছে? এরকম যারা ভাবছেন, কেন আমি ওপরে যদি কাভার্ড কল মেরে 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 পয়সা বানাতাম, আমার 15 থেকে 30% টাকা এমনিই আসতো, রাইট? করতে পারছেন না কেন? কারণ আপনার নলেজ নেই, প্লেন অ্যান্ড সিম্পল। আপনি সেই জিনিসটা যে কী করে প্লে করতে হয় সেটাই আপনি জানেন না, কোথায় গেলে সেটা শিখবেন, কিভাবে শিখবেন সেটাও জানেন না, কতটা ক্যাপিটালে কিভাবে আপনি হেজিংটা করবেন, কিভাবে ওই জিনিসটাকে প্লে করবেন সেটাও আপনি জানেন না। তাহলে যদি আপনি না জেনে থাকেন, না জেনে এত বড় ফিল্ডে পুরো ক্যাপিটাল নিয়ে কোনো একটা জিনিস নিয়ে অহেতুক প্রত্যেকের সাথে তর্ক করা যে অমুক জিনিসটা খারাপ, এই জিনিসটা ভালো, এটা একটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়, রাইট? সেই নির্বুদ্ধিতার জায়গা থেকে সরে আসুন, সরে এসে ওপেন মাইন্ড নিয়ে সাবজেক্টটা পড়ুন। সাবজেক্টটা যদি পড়েন, পড়তে মিনিমাম 2 থেকে আড়াই বছর আপনার লাগবেই লাগবে, প্রত্যেকটা জিনিস বুঝতে, নিজের ক্যাপিটাল কী করে হ্যান্ডেল করতে। সেটা আপনি যেভাবেই করুন না কেন, আপনি আমার কাছে এসেই পড়ুন আর আপনি নিজে নিজেই পড়ুন। নিজে নিজে পড়লে লার্নিং কার্ভটা আর একটু বড় হয়, কারণ আপনাকে গাইড করার কেউ থাকে না, সেটা হয়তো 5 বছর 7 বছর লাগবে। বাট সেই ধৈর্যটা, সেই পেশেন্স লেভেলটা, সেই পড়াশোনাটা, সেই একাগ্রতাটা থাকা চাই, নাকি আপনি এই ডিনায়াল মোডে থাকবেন, এটা থেকে তো পয়সা হয় না, ওইটা থেকে তো হয় না, ওইটা থেকে তো হয়, এইরকম। ইন্ট্রাডে এরকম প্লেয়ার আছেন যারা প্রচুর টাকা বানান, অপশনে এরকম প্লেয়ার আছেন যারা প্রচুর টাকা বানান, আপনি সুইং ট্রেডিংয়ে এমন প্লেয়ার আছে তিনিও প্রচুর পয়সা বানান, আবার ইনভেস্টিংয়ে তো সবাই পয়সা বানান, রাইট? তো বাট ক্যালকুলেশনগুলো বোঝাটা ইম্পর্টেন্ট, কীভাবে কাজ করছেন সেইটা বোঝাটাও ইম্পর্টেন্ট, মার্কেট ফাংশনিংটা বোঝাটা ইম্পর্টেন্ট, আর কোন সময়ে কোন ইনস্ট্রুমেন্টটা প্লে করবেন সেটাও বোঝাটা ইম্পর্টেন্ট। একটা মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে এবং সেই সময়ে আপনার কাছে কোনো স্ট্রং রিজন নেই, অথচ আপনি সুইং ট্রেডিং জোর করে করছেন, আপনি তো লস করবেন, লস তো অবধারিত, পেন তো নিতেই হবে, রাইট? আপনি বুঝতে পারছেন মার্কেট ফল করবে, কিন্তু আপনি না আপনার শেয়ার বিক্রি করছেন, না আপনি ওখানে কোনো রকম হেজিংয়ে ইউজ করছেন, না আপনি ওই মার্কেট ফলটা থেকে কোনো অ্যাডভান্টেজ তোলার চেষ্টা করছেন, আপনি কি করছেন? প্যানিক করছেন। এটাও এক ধরনের ডিনায়াল মোড, যে আমি ডিনাই করব সমস্ত কিছুকে। তো এইভাবে যদি ডিনাই করতে থাকেন, তাহলে মার্কেটও আপনাকে প্রফিট দেওয়াটার থেকে ডিনাই করবে, কারণ ফাংশনিংটা এইভাবেই হয়, যেটা আমি বললাম, যে আপনাকে পুরো গেমটা যতক্ষণ না জানছেন, আপনি একটাকে খারাপ, আরেকটাকে ভালো, আরেকটা খারাপ, আরেকটা ভালো, এর মধ্যে সুইচ করতে থাকবেন, আর প্রত্যেকটা জায়গাতেই ক্যাপিটালকে সাফল করতে থাকবেন। আর এই সাফল করার জন্য আপনার আলটিমেটলি কী হবে? ক্যাপিটাল লস হবে, আর মাঝে মাঝে ওই যে কিকটা পান গেমিং এফেক্ট থেকে, যে এই কিকটা থেকে ভালো পয়সা এলো, অমুক ট্রেডটা লস, আলটিমেট যখন যোগ বিয়োগ করে দেখবেন, হয় আপনি খুব কম পয়সা বানিয়েছেন, আর না হলে দেখবেন যে মানে যতটা বানাবেন এরকম একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলেন, তার থেকে অনেক 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 কম পয়সা বানিয়েছেন, আর না হলে দেখবেন আপনি বানানইনি, রাইট? তো সেই জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করুন, সাবজেক্টটাতে আগে কনসেন্ট্রেট করুন, যে সাবজেক্টটা কী, সাবজেক্টটা কীভাবে হচ্ছে, কীভাবে প্রত্যেকটা জিনিস পড়া যায়। আর এর জন্য
প্রচুর আমি আর্টিকেল দিয়েছি, প্রত্যেক দিন কোনো না কোনো নতুন নতুন টার্মিনোলজি ইউজ করি, সেগুলোকে নিয়ে নিজে রিসার্চ করুন, পড়াশোনা করুন, স্টাডি করুন এবং এই ডিনায়াল মোড থেকে বেরিয়ে আসুন। আর বিশেষ করে মার্কেটের বাইরে যে নয়েজটা রয়েছে এটা থেকে বেরিয়ে আসুন। আমি আগামীকাল নয়েজ নিয়ে টোটালি একটা ডিসকাশন করব যে নয়েজ কিভাবে আপনার উপর ইম্প্যাক্ট ফেলে এবং নয়েজকে কী করে আপনি কাট করতে পারেন। ওকে, আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।